ঠিক আছে, চলো স্টার্ট করছি। একটু বাফারিং হতে পারে, আজকে একটু প্রবলেম হয়তো হচ্ছে। আচ্ছা চলো স্টার্ট করি। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন আসছে ঘড়ির কাঁটার গতি সম্বন্ধীয় সমস্যা। বলছে ঘড়ির 3টি কাঁটা ঘুরে চলেছে। ঠিক আছে, কোশ্চেনটা একটু তোমরা পড়ো। ঘড়ির কাঁটার সাপেক্ষে ঘন্টার কাঁটার সাপেক্ষে বলেছে মিনিটের কাঁটার গতিবেগ বার করতে বলেছে। কার সাপেক্ষে বলেছে? ঘন্টার কাঁটার সাপেক্ষে মিনিটের কাঁটার গতিবেগ। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? কি গতিবেগ? যখন একটা কাঁটা ঘুরে, ঘড়ির কাঁটা, তার গতিবেগটা কেমন গতিবেগ হবে? এইটা যদি মিনিটের কাঁটা হয় আর এইটা হবে কি সেকেন্ডের কাঁটা, এইটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এইটা হয় কি হয় মিনিটের কাঁটা। ঠিক আছে, আর সেকেন্ডের কাঁটা আরো বড় হয়। তো এই হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা আর এইটা হচ্ছে মিনিটের কাঁটা। তো এই ঘন্টার কাঁটা এক পাক যদি ঘুরে আসে তাহলে এর জন্য সময় কত লাগে? এক পাক যদি ঘুরে আসে তার জন্য সময় লাগে কত বলো? ঘন্টার কাঁটা এক পাক ঘুরে এলে সময় কত লাগে? 12 ঘন্টা। তাহলে 12 গুণিতক 60, এত মিনিট সময় লাগে। ঠিক আছে, আচ্ছা মিনিটের কাঁটা এক পাক ঘুরে এলো, মিনিটের কাঁটা যদি এক পাক ঘুরে আসে সময় কত লাগে বলো? 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা তার মানে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা যদি এক পাক ঘুরে আসে তাহলে তার জন্য সময় লাগে কত? 12 ঘন্টা। 12 ঘন্টা সময় লাগে। তো আমাকে বার করতে হবে কি? আমাকে বার করতে হবে ওমেগা এম এইচ, বার করতে হবে মিনিটের কাঁটার গতিবেগ। কি বার করতে বলেছে? বলেই দিয়েছে মিনিটের কাঁটার গতিবেগ বার করতে বলে দিয়েছে উইথ রেসপেক্ট টু, এটা হচ্ছে কি ঘন্টার কাঁটা। তাহলে ওমেগা এম এইচ, তাহলে এখানে আমরা কি বার করতে পারবো? ওমেগা এম মাইনাস ওমেগা এইচ। ক্লিয়ার হয়েছে এটা? তো এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখো, ওমেগা মিনিট মাইনাস ওমেগা এইচ। ভিডিও স্টপ হয়ে যাচ্ছে, হওয়ার তো কথা নয়, বাফারিং হলে হতে পারে। দেখো ওমেগা এম মাইনাস ওমেগা এইচ, তাহলে ওমেগা এম কি? এটা হচ্ছে গতিবেগ। ওমেগা এম মানে আমরা কি জানি? 2 পাই বাই টি, হয়তো, কিন্তু এই টিটা হবে টি এম। তাহলে মিনিটের কাঁটা এক পাক ঘুরে আসতে সময় লাগছে কত? 60 মিনিট। তাহলে 2 পাই বাই 60 আমরা লিখতে পারি এত রেডিয়ান পার মিনিট আসবে। আচ্ছা, এরপরে আসবে ওমেগা আওয়ার, ইট ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি এইচ। তো এটা আসবে 2 পাই ডিভাইডেড বাই, এটা কি আসবে? যেহেতু আওয়ারের ঘন্টা, তাহলে ঘন্টার কাঁটা আসবে 12 গুণিতক 60। তাহলে এটা ইকুয়ালস টু কি আসবে? এত রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? আচ্ছা, একটু তাহলে পিছিয়ে দেখো তোমরা, একটু বাফারিং ইস্যু হয়তো থাকছে। ইন্টারনেটটাকে একটু গুড ইভিনিং তারিকুল ইসলাম। ওকে, তো আজকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, সবাই বলছে একটু নেটওয়ার্ক ইস্যু, হয়তো প্রবলেমটা খুব জোরালো দেখা দিচ্ছে। তো ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা, ওমেগা এম এইচ ইকুয়ালস টু ওমেগা এম মাইনাস ওমেগা এইচ। ক্লিয়ার? তো ওমেগা এম এটাকে আমরা বসাবো 2 পাই বাই 60 মাইনাস এটাকে বসাবো 2 পাই ডিভাইডেড বাই 12 ইন্টু 60। তাহলে 2 পাই বাই 60 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা 1 মাইনাস 1 বাই 12 আসবে। তাহলে এটা কত আসবে? 2 পাই বাই 60 ইন্টু এটা আসবে 11 বাই 12 আসবে, 11 বাই 12 আসবে, 11 বাই 12। তাহলে এটা যদি কাটাকাটি হয়, 2 কাটলো, 2 6 12, তাহলে 11 পাই বাই 360 এত রেডিয়ান পার, এটা আসবে
মিনিট। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার, এত রেডিয়ান পার মিনিট। প্রবলেম, খুবই প্রবলেম হচ্ছে কি? খুবই প্রবলেম হচ্ছে। অনেকে আছো আমি বুঝতে পারছি, আজকে একটু ইন্টারনেটের বড় সমস্যা হচ্ছে। ইন্টারনেটের খুবই সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, বাট কি আর করা যাবে, আজকেরটা একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে ওকে, তো আশা করছি জিনিসটা বোঝা গেছে। একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, বলছে মিনিটের কাঁটার গতিবেগ জানতে চেয়েছিল ঘড়ির ঘন্টার কাঁটার সাপেক্ষে। ক্লিয়ার? তো আমরা কি বার করলাম? ওমেগা এমএইচ, ওমেগা এমএইচ ইট ইজ ইকুয়ালস টু ওমেগা এম মাইনাস ওমেগা এইচ বার করলাম। 2π/60 মাইনাস 2π/12 ইন্টু 60 করলাম, তাহলে 2π/60 ইন্টু 1 মাইনাস 1/12। তো এখান থেকে আমরা বার করলাম 11 পাই ডিভাইডেড বাই 360। ক্লিয়ার? তো এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে 22 কোশ্চেন। বলছে একটি সংস্থার অন্তর্গত তিনটি ভর দিয়েছে M1 M2 এবং M3। চিত্রানুযায়ী একটি কপিকল P এর উপর দিয়ে একটি সুতোর দ্বারা সংযুক্ত আছে। বলছে M1 ভরটি অবাধে ঝুলে থাকে এবং M2 ও M3 ভর দুটি একটি ঘর্ষণযুক্ত অনুভূমিক টেবিলের ওপর থাকে। কপিকলটি ঘর্ষণহীন এবং নগণ্য ভরযুক্ত। যদি M1 ইকুয়ালস টু M2 ইকুয়ালস টু M3 ইকুয়ালস টু M হয়, তবে M1 এর নিম্নমুখী ত্বরণ কত হবে জানতে চেয়েছে। তো এরকম দেখো M2 এবং M3 এখানে দুটো ভর আছে, এটা একটা টেবিলের উপর আছে, এখানে একটা কপিকল আছে, নিচের দিকে দেখো M1 কাজ করছে। তাহলে নিচের দিকে যদি M1 কাজ করে, এটা হচ্ছে আমার M1 নিচের দিকে কাজ করছে, তাহলে M1G নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে ওয়েট। তাহলে উপরের দিকে কাজ করবে কি? টেনশন T কাজ করবে। আবার এই যে দুটো দুটো একটা স্ট্রিং দ্বারা দুটো বস্তুকে বাঁধা আছে, তো এই দুটোকে আমি একটা বস্তু বলে ধরতে পারি, এই দুটোকে আমি একটা বস্তু বলে ধরতে পারি, হ্যাঁ কি না? তো এই দুটোকে যদি একটা বস্তু বলে ধরা হয়, তাহলে এই দুটোর জন্য এই দুটোকে একটা বস্তু বলে ধরে নিয়ে আমরা কনসিডার করব। তাহলে নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে কাজ করবে M2 প্লাস M3 ইন্টু জি কাজ করবে, M2 প্লাস M3 ইন্টু জি নিচের দিকে কাজ করবে। উপরের দিকে কি কাজ করবে? উপরের দিকে কাজ করবে, কি কাজ করবে বলতো? এন কাজ করবে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স ক্যাপিটাল এন লিখছি। আচ্ছা, এইটা টান কাজ করবে এই দিকে, সবসময় যেদিকে কপিকল থাকে কপিকলের দিকে টানটা সর্বদা কাজ করবে সেখানে। তো টান এইদিকে যদি কাজ করে, এই দিক বরাবর কি কাজ করবে? যেদিকে বল প্রযুক্ত হচ্ছে তার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু কি হয়? মিউ ইন্টু এন হয়। তো মিউ এন এর মান কত? এন এর মান হচ্ছে M2 প্লাস M3 ইন্টু জি হয়, ঠিক আছে? তো এটার মান হবে কত? মিউ ইন্টু M2 প্লাস M3 ইন্টু জি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমার এফ। এবার দেখো এখানে আমরা কি করব? তো এই বস্তুটা মুভ করছে কোন দিকে? এই দিকে। কেন না বলেই দিয়েছে এই M1 ভরের জন্য নিচের দিকে গতিশীল হবে, গতিশীল হলে একটা ত্বরণ সৃষ্টি হবে এবং সেই ত্বরণের মান জানতে চেয়েছে এ। এটা কত? তাহলে এটাও নিচের দিকে গতিশীল হবে। কেন না এইটা হচ্ছে ভারী, তাহলে যদি ভারী হয় তাহলে নিচের দিকে, পৃথিবীর আকর্ষণের জন্য নিচের দিকে যাবে। তাহলে এটা কি হবে? এ ত্বরণ নিয়ে মনে করো নিচের দিকে নামছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? কোনটার আনসার ডি? এটার আনসার ডি, হ্যাঁ হয়েছে। চলো, তো এরপর দেখো, তো নিচের দিকে নামছে, এটা হচ্ছে এ ত্বরণ নিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো?
এক্ষেত্রে আমরা বলতে পারি নিচের দিকে যাচ্ছে M1G বল, উপরের দিকে হচ্ছে টি, তাহলে বস্তুটা নিচের দিকে নামছে নেট বল, এটা হচ্ছে M1A। তাহলে আমরা বলতে পারি M1A ইকুয়ালস টু M1G মাইনাস টি। এটা আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা বার করতে পারি টি ইকুয়ালস টু কত, এখান থেকে আমরা বার করতে পারি টি ইকুয়ালস টু mg, কারণ বলেই দিয়েছে m1 m2 এই সবগুলো হচ্ছে m, তো mg মাইনাস ma, তাহলে বলতে পারি m ইন্টু জি মাইনাস a। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, m ইন্টু জি মাইনাস a। এবার দেখো এটা হচ্ছে এটার জন্য করলাম, এই বস্তুটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই যে দুটো বস্তুর যে একটা সিস্টেম আমরা ধরে নিয়েছি, এদিকে ফ্রিকশন কাজ করছে, এদিকে টেনশন কাজ করছে, অবভিয়াসলি টেনশনকে বড় হতে হবে, টি মাইনাস এফ এটাকে বড় হতে হবে। তো টি মাইনাস এফ যদি হয়, টি মাইনাস এফ যদি হয়, তো টি মাইনাস এফ ইকুয়ালস টু আমরা কি করতে পারি না m2 প্লাস m3, ঠিক আছে, ইন্টু এ মানে এম এ। ক্লিয়ার হয়েছে? এবার দেখো টি মাইনাস এফ এর জায়গায় বসাবো মিউ ইন্টু m2 প্লাস m3 ইন্টু জি ইকুয়ালস টু m2 প্লাস m3 ইন্টু এ হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর দেখো এখানে m1 m2 আর m3, m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m3 এই সবগুলো বলেই দিয়েছে m, ঠিক আছে, বলেই দিয়েছে কোশ্চেনে সবগুলো হচ্ছে m। তাহলে আমরা পুট করে দিব জাস্ট এখানে, তাহলে টি মাইনাস এখানে লিখবো মিউ ইন্টু 2m জি ইকুয়ালস টু 2m ইন্টু এ। তাহলে এখান থেকে টি বার করে নিব, টি ইকুয়ালস টু কি বার করব 2ma, ঠিক আছে, প্লাস 2 মিউ এম জি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। এই দুটো ইকুয়েশনকে আমরা এখানে কি করব দেখো, এটা হচ্ছে একটা ইকুয়েশন পেয়েছি, আর একটা ইকুয়েশন কি পেলাম, আর একটা ইকুয়েশন এখান থেকে পেয়েছি, এই ইকুয়েশনটা পেয়েছি আমরা। তো এই দুটো ইকুয়েশনে টি পেয়েছি। তো প্রথম ইকুয়েশনে টিটা কোত্থেকে পেলাম না এই নিচেরটা থেকে, সেকেন্ড ইকুয়েশনে টিটা কোত্থেকে পেলাম এখান থেকে পেয়েছি। তো এই দুটো ইকুয়েশনের টি কে আমরা ইকুয়াল করব। তো দেয়ারফর আমরা এখান থেকে ইকুয়াল করব, দিয়ে এর মান সেখান থেকে বার করব। তাহলে m ইন্টু জি মাইনাস এ ইকুয়ালস টু 2ma প্লাস 2 মিউ ইন্টু m ইন্টু জি। m m m সব m কেটে গেল। এবার দেখো এখান থেকে আমরা কি বার করব দেখো, জি মাইনাস এ আছে, তো তো দেখো জি মাইনাস এ, আচ্ছা এটাকে এক সাইডে নিয়ে নিব, ঠিক আছে, তো জি জি আচ্ছা আগে এটাকে এক সাইডে নিয়ে নিব, তাহলে জি মাইনাস 2 মিউ ইন্টু জি করব, ঠিক আছে, ইকুয়ালস টু এই এটা এর পাশে যদি আসে তাহলে 3a হয়ে যাবে। কত হয়ে যাবে, এখানে 2a একটা ছিল, এই এটা এলো 3a হয়ে গেল। তাহলে a ইকুয়ালস টু জি যদি আমি কমন নিয়ে নিই 1 মাইনাস 2 ইন্টু মিউ ডিভাইডেড বাই 3, আর এটাই হবে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। ঠিক আছে, তো চলো দেখো এটা কোন অপশনটা হবে, দেখো এটা কোন অপশনটা হবে, দেখো 1 মাইনাস 2 মিউ বাই 3 জি, এটা অপশন সি তে আছে, অপশন সির সাথে দেখো মিলে যাচ্ছে, 1 মাইনাস 2 মিউ জি বাই 2 অপশন সির সাথে মিলে যাচ্ছে। আচ্ছা এবার বলো যে বাফারিং প্রবলেমটা হচ্ছিল, যে সমস্যাটা হচ্ছিল, এখন একটু কমেছে কিনা একটু আমাকে জানাবে। এখন যে সমস্যাটা তোমাদের হচ্ছিল একটু কমেছে কি, একটু বাফারিং প্রবলেম হচ্ছিল, অনেকে একটু বলছিল, তোমরা সবাই বলছিলে, তো বলো এখন ওই বাফারিং প্রবলেমটা একটু সলভ হয়েছে? তো এটা আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এখানে এই যে বার করলাম, এখান থেকে আমরা টি বার করলাম, আবার এটা থেকে আমরা টি বার করলাম, দুটোকে ইকুয়াল করলাম, টি বার করা তোমরা জানো, আমি আবার বলে দিলাম তোমরা জেনে নিলে। এবার আমরা কথা হচ্ছে কি, যে সিস্টেমটা এখানে এই অঙ্কতে কি বিশেষত্ব ছিল, এই অঙ্কের বিশেষত্ব এই যে এখানে দুটো ভর,
এই দুটো ভর সুতোতে পর পর বাঁধা আছে, তো আমাদেরকে ধরে নিতে হবে দুটো ভর হচ্ছে একটা ভরের সমষ্টি। ঠিক আছে, তো একটা ধরে অঙ্ক অঙ্ক করলে অঙ্কের সমাধান হয়ে যাবে। তো কথা হচ্ছে কি, এখানে আমি যদি এটাকে টানি তাহলে দুটো ভর তো একসাথেই মুভ হবে না, তাই দুটো ভরকে একটা ধরে নিয়ে তবে গিয়ে অঙ্কটা করতে হবে। চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে। সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত দিয়েছে কত 1:2। কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, সমভরের দুটা কণা দিয়েছে, তো একটু ডায়াগ্রাম করে দেখাচ্ছি তোমাদেরকে। সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত, একটা দিয়েছে এরকম দেখো, আর একটা দিয়েছে এর ডবল। ঠিক আছে, তো এঁকেই ফেললাম, একটা হচ্ছে এর ডবল আর একটা হচ্ছে ছোট্ট একটা। ঠিক আছে, এই পর্যন্ত একদম ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে একটা আমাদের ব্যাসার্ধ, এইটা হচ্ছে আরেকটা ব্যাসার্ধ। তো এটাকে আমি যদি বলি R1, এটাকে তাহলে বলবো R2, এবং বলেই দিয়েছে R1/R2 ইকুয়ালস টু 1:2। এটা আমাদেরকে বলে দিয়েছে। বলছে ওদের বেগের অনুপাত, তাহলে বলছে দুটি কণা তাহলে বৃত্তাকার বেগে ঘুরছে, বেগে ঘুরছে, তো তো এরকম বেগে ঘুরছে, এটা হচ্ছে মনে করো V1, তো এ ঘুরছে মনে করো এরকম, এটা হচ্ছে V2 বেগে ঘুরছে। তাহলে এবার আমাকে বার করতে হবে V1/V2 এর মানটা বার করতে হবে। V1/V2 ইকুয়ালস টু কত হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে এটা আমরা কি করে করব, দেখো অভিকেন্দ্র বল বলছে দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল, এটা কিন্তু নোট করবে। ঠিক আছে, কোশ্চেনগুলো ভালো করে পড়বে, কোশ্চেনের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে তোমাদের অঙ্ক কোথা থেকে আরম্ভ করবে তার ক্লু কিন্তু লুকিয়ে থাকে অঙ্কের ভিতরে। এখানে বলে দিয়েছে অভিকেন্দ্র বল সমান হবে, দেখো বলেই দিয়েছে অভিকেন্দ্র বল কি হবে না সমান হবে। ঠিক আছে, তো ঠিক আছে আমরা ধরবো অভিকেন্দ্র বল সমান। তো অভিকেন্দ্র বল হচ্ছে কি না mv1 স্কয়ার/r1 ইকুয়ালস টু mv2 স্কয়ার হচ্ছে r2। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি করলাম, অভিকেন্দ্র বল প্রথমটার অভিকেন্দ্র বল দ্বিতীয়টার সমান করে দিলাম। এবার এখানে এম দেখো দুটি সমভরের বলেছিল বলে আমি দুটোর ভর এমই ধরেছি, এটাও এম এটাও এম, তাহলে এম এম কিন্তু কেটে যাবে, দুটার অভিকেন্দ্র বল সমান, অভিকেন্দ্র বলকে সমান করেছি আমি, তাহলে দুটো কেটে গেল। এবার এখান থেকে কি দাঁড়ালো দেখো, এখান থেকে কি দাঁড়ালো না V1/V2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু R1/R2 দাঁড়ালো। তাহলে V1/V2 ইকুয়ালস টু R1/R2, এইটা রুট হবে, আর R1 R2 হচ্ছে 1/2, তাহলে রুট ওভার 1/2, তাহলে এটা হবে 1:√2, 1:√2। দেখো অপশান এ তে আছে 1:√2। ক্লিয়ার হয়েছে? ওকে, তো চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 24। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং আনসারও করতে থাকো, তোমরা পেরে গেলে কোশ্চেন নাম্বার এবং তার আনসারটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়েছে। একটি এম ভরের ও এল দৈর্ঘ্যের একটা সুষম দড়ি আছে, একটি মসৃণ টেবিলের উপর এমন ভাবে রাখা হলো যাতে দড়ির 1/4 অংশ টেবিলের ধার থেকে ঝুলে থাকে। তো সুন্দর কথা, একটা টেবিল এঁকে ফেলবো, এটা হচ্ছে আমাদের একটা টেবিল। ঠিক আছে, এটা টেবিল। এরপর দেখো আমরা এইভাবে, ঠিক আছে, একটা টেবিল রাখলাম, তো একটা চেন আছে বলেই দিয়েছে সুষম দড়ি, মনে করো একটা দড়ি, তো সেই চেনের মতন করেই আমি ধরো দড়িটাকে আঁকছি। ঠিক আছে, একটু অন্য কালি দিয়ে একটু আঁকার চেষ্টা করছি। বলছে 1/4 অংশ টেবিলের ধার থেকে ঝুলে আছে, 1/4 অংশ, তাহলে পুরোটা 1/4 ঝুলে আছে টেবিলের ধার থেকে। তো এইটা হচ্ছে আমার দড়ি। ঠিক আছে, দড়ি বলো চেন বলো সবই হচ্ছে একই রকমের অঙ্ক,
তাহলে কতটা ঝুলে আছে তলার দিকে? 1/4 অংশ। তাহলে আমি ধরে নিলাম এখানে বলেই দিয়েছে এল দৈর্ঘ্যের সুষম দড়ি, তার মানে বলেই দিয়েছে দড়ি দৈর্ঘ্য হচ্ছে এল, কোশ্চেনে বলেই দিয়েছে। আর ভর হচ্ছে কত? ক্যাপিটাল এম। ঝুলে আছে কত? নিচের দিকে ঝুলে আছে কত? এইটা হচ্ছে কত? না 1/4 অংশ। কত? না 1/4 অংশ। তাহলে L/4 অংশ, এটা হচ্ছে L/4 অংশ ঝুলছে। বাকি তাহলে পড়ে রয়েছে কত? তাহলে 3L/4 অংশ, এটা পড়ে রয়েছে উপরে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো মোট ভর যদি m হয়, এখানে বলে দিয়েছে মোট ভর কত? মোট ভর ইকুয়ালস টু ছোট m। যদি মোট ভর m হয়, কথা বোঝা গেল? মোট ভর যদি m হয়, মোট ভর যদি m হয়, তাহলে L/4 এই অংশের ভর কত হবে গো? m/4 হবে। কথা বোঝা গেছে? 1/4 যে, তাহলে এক মানে পুরো দৈর্ঘ্যের ভর হচ্ছে m, তাহলে 1/4 অংশের ভর হবে m/4। রিমেইনিং যেটা উপরে পড়ে আছে তার ভর কত হবে? এর ভর হবে 3/4 ইন্টু m। ঠিক আছে, এটা ছোট হাতের m দিয়েছিল, ছোট হাতের m ই লেখো। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে আমার রিমেইনিং উপরে যেটা পড়ে আছে তার ভর। তো এইটুকু ভর, হ্যাঁ একটু রংটা চেঞ্জ করে আমি একটু করার চেষ্টা করছি, দেখতে থাকো। তো এইটুকু ভর নিচের দিকে কত বল অনুভব করবে? নিচের দিকে বল কত অনুভব করবে? না এটা অনুভব করবে m/4g, এই পরিমাণ বল নিচের দিকে অনুভব করবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে বলেছে এত অংশ টেবিলের ধার থেকে ঝুলছে, দড়িটিকে টেনে টেবিলের উপর তুলতে কত কৃতকার্য হবে সেটা বার করতে বলেছে। তো এই দড়িটাকে আমি টান দিব, কোন দিকে টানবো? না এই দিক বরাবর টানবো। মনে করো এই দিক বরাবর আমি টানবো, টেনে এটাকে পুরোটা উপরে তুলবো। পুরোটা উপরে তোলা মানে দেখো যখন একটু একটু করে উপরে তুলতে থাকবো তখন কি ঘটনা ঘটবে বলতো? এই জি এর মান কিন্তু পরিবর্তন হবে। কারণটা কি? কারণ হচ্ছে এল এর মান পরিবর্তন হচ্ছে। এল এর মান যদি পরিবর্তন হয় তাহলে জি এর মানও পরিবর্তন হবে, মানে এই m/4g এর মানটা পরিবর্তন হবে। তার মানে ভর কত ভর নিচে ঝুলছে সেটা পরিবর্তন হবে। তার মানে m বাই যেটা হবে ইন্টু m ইন্টু জি, তার মানে এই ভরের মানটা, এই এটা ভর হবে না, এটা কি হবে? এটা বল হবে। এই বলের মানটা যে নিচের দিকে যে টান বল অনুভব করছে, হ্যাঁ গ্রেভিটির জন্য, তাহলে এই বলের মানটা পরিবর্তিত হবে। যদি বল পরিবর্তিত হয় তাহলে আমরা দূরত্ব কোনটা ধরবো? হ্যাঁ, তো এর জন্য আমরা গড় সরণ নিব। কি নিব? গড় সরণ। গড় সরণ ইকুয়ালস টু, দেখো এইটুকু দূরত্ব হচ্ছে গিয়ে তোমার L/4। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে অর্ধেক দূরত্ব কত হবে বলো? এই টোটাল দূরত্ব হচ্ছে L/4, তাহলে অর্ধেক দূরত্ব হবে L/8। তাহলে গড় সরণ হবে হাফ ইন্টু L/4 সমান হচ্ছে L/8। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? তারপরে হবে অন্য কথা। তাহলে কথা হচ্ছে কি না, এই টেবিলের উপর একটা দড়ি নিচের দিকে ঝুলছে, যেটুকু অংশ নিচের দিকে ঝুলছে তার দৈর্ঘ্য কোশ্চেনে বলে দিয়েছে যে মোট দৈর্ঘ্যের 1/4 অংশ। তাহলে এল যদি পুরো সুতোর দৈর্ঘ্য হয় বা ওই দড়ির দৈর্ঘ্য হয় তাহলে L/4 এইটুকু নিচের দিকে ঝুলছে। এবার টোটাল দৈর্ঘ্যর যদি ভর m হয় তাহলে m ভরের জন্য L/4 অংশের ভর হবে m/4। ঠিক আছে, আর রিমেইনিং হবে 3/4m। এই পর্যন্ত ক্লিয়ার? গড় সরণ হচ্ছে হাফ ইন্টু L/4। কারণটা কি না, এর ভর কেন্দ্র এইটুকুর ঠিক মাঝে থাকবে, মানে যেটুকু অংশ ঝুলছে তার ঠিক মাঝে কিন্তু তার ভর কেন্দ্র থাকবে। তো সরণ মানে তার ভর কেন্দ্রের সরণকে আমরা ধরে থাকি। তাহলে গড় সরণ বেরিয়ে গেল L/8। তাহলে এখন কৃতকার্য কত হয় বলো? তাহলে এখন কৃতকার্য W ইকুয়ালস টু, এটা কি হবে? কৃতকার্য W ইকুয়ালস টু আমরা কি লিখব বলো? তাহলে mg আমরা লিখি, এখানে m কি হবে না m/4g ইন্টু L/8। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে বলো? এটা ইকুয়ালস টু কি হবে?
না 8×4 = 32 হবে, তাহলে mgl/32 হবে। আর এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কোন অপশনটা কারেক্ট হলো তোমরা বলো, কমেন্ট সেকশনে লিখে জানাও কোনটা কারেক্ট হলো। অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট, mgl/32। যাব নেক্সট কোশ্চেন। এটা ক্লিয়ার হয়েছে, এটা তেমন কিছু কঠিন অঙ্ক নয়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে লাগতে পারে এই অঙ্কটা কেমন ধরবো, কিন্তু কিছুই না। এই ক্ষেত্রে তার যে সরণ আমরা ধরবো, এই সরণটা হওয়া উচিত তার গড় সরণ। গড় সরণ মানে হচ্ছে ভর কেন্দ্রের সরণ, ঠিক আছে। তো গড় সরণ মানে আমরা কি লিখতে পারি, ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের কেন্দ্রের সরণ, এটা হচ্ছে তার ভর কেন্দ্রের সরণ, ঠিক আছে। গড় সরণ যাকে বলছি সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। ক্লিয়ার হয়েছে, কৃতকার্য ক্লিয়ার হয়েছে। যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 25। বলেছে f = দিয়েছে একটা ভেক্টর ফর্মে, s দিয়েছে একটা ভেক্টর ফর্মে, যদি কৃতকার্য শূন্য হয় তবে a এর মান কত। আমরা এই অঙ্ক খুব ভালো মতনই জানি, কৃতকার্য স্কেলার না ভেক্টর হয়, কৃতকার্য স্কেলার হয় না ভেক্টর হয় বলো। কৃতকার্য হচ্ছে স্কেলার রাশি, তাহলে এটা ইকুয়ালস টু f ডট এটা s হবে। ক্লিয়ার, f ডট s হবে। তাহলে ইকুয়ালস টু f দিয়েছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ওকে, ডট s ভেক্টর মানে হচ্ছে কি 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস a k ক্যাপ। ক্লিয়ার হয়েছে। ইকুয়ালস টু, দেখো ডট আছে, ডট আছে মানে এই i আর i এদের সহগগুলো গুণ হয়ে যাবে, মানে একই রকম সহগ i i j j k k এই সহগগুলো গুণ হয়ে যাবে। তাহলে 4 3 কত হবে গো, 12 হবে, প্লাস 3 3 কত হবে গো, 9 হবে, প্লাস এটা মাইনাস হবে তাই না, এটা মাইনাস হবে, কারণটা এখানে প্লাস দেখো, এখানে দেখো মাইনাস, মাইনাস হলো, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস হবে 3a হবে। তো এই পর্যন্ত আমরা বার করে নিতে পারলাম কৃতকার্য ইকুয়ালস টু কত হবে। তারপরে বলেছে যদি কৃতকার্য শূন্য হয়, বলেছে যদি কৃতকার্য শূন্য হয়, কৃতকার্য যদি শূন্য হয় তবে এর মান কত। কৃতকার্য শূন্য যদি বসাবো তাহলে 12 মাইনাস 9 মাইনাস 3a বা 3a ইকুয়ালস টু 12 মাইনাস 9 ইকুয়ালস টু 3 হয়, তাহলে a ইকুয়ালস টু হওয়া উচিত 1। তাহলে অপশন কোনটা হবে বলো, কোন অপশনটা হবে বলো, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আর এই সিমিলার টাইপের কোশ্চেন হি তোমার ফাইনাল এক্সামে আসছে। ক্লিয়ার, চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 26 এর কোশ্চেন দেখো, সরলরেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু দুটি কেমন থাকবে, স্থিরাবস্থায় থাকবে, পরস্পরের সঙ্গে আটকে থাকবে, একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, বেগ বিনিময় করবে। তো এটা কিন্তু কলিশন থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সংঘর্ষ থেকে একটা দিয়েছে কোশ্চেন, তো খুবই সহজ কোশ্চেন। কোশ্চেনের উত্তর কি হয় বলো, দেখো দুটো বল আছে, এটা হচ্ছে বল, এটা ইউ বেগে যাচ্ছিল এইদিকে, এটা হচ্ছে এ বল, ঠিক আছে। আর একটা বল এইদিকে যাচ্ছিল, এটা হচ্ছে ভি বেগে যাচ্ছিল, ভি বেগ নিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে বি বল। তো আফটার এ সার্টেন টাইম এই দুটো বলের মধ্যে সংঘর্ষ হলো, কি হলো, সংঘর্ষ হলো। এটা হচ্ছে এ বল, এটা হচ্ছে বি বল। তো এ আর বি বল তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। তো এই সংঘর্ষের পর এরা আবার নতুন এক বেগ অর্জন করবে। তো নতুন একটা বেগ অর্জন করবে, এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো এ বেগ হয়ে যাবে ভি, বির বেগ হয়ে যাবে ইউ, যখন এটা পুরো পারফেক্টলি ইলাস্টিক, যখন এটা কি হবে, পারফেক্টলি ইলাস্টিক, পূর্ণ স্থিতিস্থাপক, পারফেক্টলি ইলাস্টিক যদি হয় তখন কি হবে, তাদের মধ্যে একটা বেগের বিনিময় হয়। দেখো এর বেগ ইউ ছিল প্রাথমিক বেগ, এর বেগ এখন হয়ে গেছে ভি, বির বেগ
আগে ভি ছিল, এখন হয়ে গেছে ইউ। তার মানে তারা কি করলো, পারস্পরিক বেগ বিনিময় করলো। এই যে বেগ বিনিময়, একে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ আর কোথায় কোথায় ঘটতে থাকে না, এগুলো কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেল, অণু পরমাণুর মধ্যেকার, ঠিক আছে, যে সমস্ত সংঘর্ষ, প্রত্যেকটা সংঘর্ষটাই হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। একদম ক্লিয়ার হয়েছে? যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কত দেখো, 27। বলছে কোন স্প্রিং কে টেনে 3 সেন্টিমিটার প্রসারণ করলে সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ। প্রসারণ 6 সেন্টিমিটার করলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে জানতে চেয়েছে। তো চলো এই অঙ্কটা কেমন করে করব। এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে না, ফার্স্ট আমরা এটাকে এইভাবে করব। ইউ ইকুয়ালস টু আমরা জানি হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তি কার ক্ষেত্রে না, স্প্রিং এর ক্ষেত্রে। তো লিখে দিচ্ছি স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর এর সঞ্চিত 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 স্থিতিশক্তি, স্থিতিশক্তি কার ক্ষেত্রে না, স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এবার আমাকে বলেছে যে ইউ হয় কখন হয়, 3 সেন্টিমিটার টানলে, তাহলে ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু কে ইন্টু 3 এর হোল স্কোয়ার, তাহলে 9/2 ইন্টু কে, এইটা হচ্ছে তার মধ্যে সঞ্চিত শক্তি। যদি 6 সেন্টিমিটার টানা হয় তাহলে স্থিতিশক্তি কত হবে জানতে চেয়েছে। তাহলে ইউ ডেস ইকুয়ালস টু হাফ ইন্টু ঠিক আছে, এখানে কে থাকবে আর 6 এর হোল স্কয়ার থাকবে, তাহলে 36/2 ইন্টু এটা কে আসবে, তাহলে 36/2 মানে হচ্ছে 18 ইন্টু কে হবে। তাহলে ইউ ডেস বার করতে বলেছে, তো ইউ ডেস বাই ইউ ইকুয়ালস টু 18 কে বাই 9/2 কে ইকুয়ালস টু কে কে কেটে গেল। তাহলে দেখো এখানে কিন্তু আচ্ছা 18 গুণিতক 2 বাই 9 করলাম, 9 দুগুণে 18, তাহলে এটা 4 হলো। তাহলে ইউ ডেস ইকুয়ালস টু 4 ইউ, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা একদম পরিষ্কার হয়েছে, ক্লিয়ার? তাহলে কি হলো না, সঞ্চিত স্থিতিশক্তি তার প্রাথমিক স্থিতিশক্তির কি হয়ে যাবে না, 4 গুণ হয়ে যাবে, 4 গুণ, ঠিক আছে, 4 টাইমস হয়ে যাবে। তো যাব নেক্সট কোশ্চেন, তোমরা দেখতে থাকো। আজকে একটু ইন্টারনেট প্রবলেম আছে, আজকে হয়তো একটু ডিলে হচ্ছে, তো ফর দ্যাট সরি। তো এটার জন্য ইন্টারনেটটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, ঠিক আছে, যে নেট কানেকশনটা আছে একটু আর একটু হাই স্পিড এর দিকে যাওয়ার চেষ্টা করছি। তো চলো যাই এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে 28 এর কোশ্চেন। বলছে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটা কণা বাঁধা আছে এবং কণাটির উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণা কেমন ঘুরছে গো, ভার্টিক্যাল সার্কেল। কেমন ঘুরছে, ভার্টিক্যাল সার্কেল। দেখো আমি যদি ছবি এঁকে তোমাকে বোঝাতে পারি, এরকম দেখো একটা বস্তু এইভাবে ঘুরছে, এটা কিভাবে ঘুরছে বলো তো, এটা কিন্তু তোমার ঘুরছে এইভাবে হরাইজন্টালি। দেখো কিভাবে, বুঝতে পারলে তো, ছাদ থেকে একটা বস্তু এইভাবে ঘুরছে, এই যে এইভাবে এইভাবে ঘুরছে। তো এইভাবে যদি ঘুরে, এটা হচ্ছে কি আমার, এটাকে বলা হচ্ছে অনুভূমিক বৃত্ত। এটাকে বলা হয় কি, অনুভূমিক বৃত্ত। কিন্তু এইটা ঘুরছে কেমন, এটা উল্লম্ব ভাবে ঘুরছে, নিচ থেকে উপরের দিকে, মানে উল্লম্ব ভাবে ঘুরছে। তাই এই গতিটাকে বলা হবে উল্লম্ব গতি, উল্লম্ব বৃত্তাকার পথ। এটাকে কি বলা হবে, উল্লম্ব বৃত্তাকার পথ। লিখে দিচ্ছি আমি, উল্লম্ব বৃত্তাকার পথ। এটাকে বলা হচ্ছে কি, উল্লম্ব বৃত্তাকার পথ। তো এই উল্লম্ব বৃত্তাকার পথের ক্ষেত্রে কি হয় না, বস্তুর গতি এই উপরে যা হয় নিচে কিন্তু তাই হয় না, দুটো আলাদা গতি হয়। তো এটা হচ্ছে থিওরি আমাদের। এখান থেকে আমরা কি পাবো না, একটা বস্তু যার ব্যাসার্ধ হচ্ছে একটা ফিক্সড ব্যাসার্ধ, ঠিক আছে, কত আমরা ধরলাম আর হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে আর দূরে একদম নিচে, একদম নিচে, বুঝতে পারলে তো, একদম নিচে তলায়, এইখানে বেগ কত হবে
এইখানে বেগ হয় √5g/r। ভালো করে এটাকে জেনে রাখবে, ভালো করে মনে রাখবে, ফাইনাল এক্সামে এর উপর অঙ্ক হবেই হবে, এর উপর অঙ্ক হবেই হবে। এর পরেরটা দেখো এরকম ভাবে যাবে, এটা হচ্ছে √5g/r, এটা কি হয় √, এটা হয়ে যায় অনলি g/r। তাহলে এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, এটাকে বলা হয় কি সর্বোচ্চ বিন্দুতে বেগ, ঠিক আছে, ভি মিনিমাম সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বেগ এটা হওয়া উচিত, সর্বনিম্ন বেগ। আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বেগ। তাহলে ভি মিনিমাম এটা হওয়া দরকার, দিলে একটা একটা বস্তু কি করবে না ভার্টিক্যাল সার্কেল সম্পন্ন করবে। ভার্টিক্যাল সার্কেল মানে হচ্ছে উল্লম্ব বৃত্তাকার পথ, আর এটাকে বলা হয় অনুভূমিক বৃত্ত পথ। এটা কেমন একটা, একটা জিনিসকে এইভাবে তুমি ঘোরাচ্ছ, ঠিক আছে, এই যা অনুভূমিক ভাবে, আর এটা হচ্ছে ভূমি মানে ভূমির সাথে লম্বভাবে এই জিনিসটা ঘুরছে, ভূমির সাথে, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে আবার নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে আবার নিচের দিকে, বুঝতে পারলে তো? এটাকে বলা হচ্ছে কি উল্লম্ব বৃত্তাকার পথ। তাহলে বলছে সর্বনিম্ন বিন্দুতে কত হয়, সর্বনিম্ন বিন্দুতে বেগ কত হয়, সর্বনিম্ন বিন্দুতে বেগ হবে √5g/r, কিন্তু আর নেই, বলে দিয়েছে এল দৈর্ঘ্যের সুতো, তাহলে আর এর জায়গায় কি বসবে এল বসবে, এল দৈর্ঘ্যের সুতো। ক্লিয়ার? তো আচ্ছা এখনো হচ্ছে, তো এখনো হচ্ছে, ঠিক আছে, তো আই এম সরি ফর দ্যাট। তো আজকে একটু তোমরা কষ্ট করে নাও, এরপর থেকে আমি ইন্টারনেট কানেকশনটাকে আমি ইমপ্রুভ করে আনবো, ঠিক আছে? তো নেট কানেকশনটা ইমপ্রুভ করে দিলে অটোমেটিক্যালি সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো যাব নেক্সট কোশ্চেন 29। 29 এর কোশ্চেনে বলছে মূল বিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর হলো, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কত হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর এটা বলছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই 2 পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, কোনটা হবে বলো? তো যারা আমার কাছে অফলাইন কোচিং এ পড়ছো তারা অলরেডি এগুলো করে নিয়েছো, কারণটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো আমরা এখন বর্তমান করছি শুধুমাত্র মক এক্সাম, আমরা থিওরির পার্টটা ডিসকাশন করছি না, আমরা ওভারঅল সমস্ত কোশ্চেন 35 মার্কের কেমন কোশ্চেন হয় আমরা সেই প্যাটার্নটাকেই কেবলমাত্র আমরা প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তো মূল বিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর, তাহলে কি হবে দেখো আর ভেক্টর অর্থাৎ ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হয় বলতো m1r1 প্লাস m2r2 হয় বাই m1 প্লাস m2 হয়। আমরা এটা হচ্ছে জানি কিসের, এটা এটা হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও, এরপর থেকে ইন্টারনেটের এই প্রবলেমটা আর থাকবে না বলে আমি আশা করছি, আমি এটাকে ইমপ্রুভ করিয়ে নিব। তো আজকের দিনের মতন একটু অ্যাডজাস্ট করে নাও। তো এরপর দেখো আর ভেক্টর ইকুয়ালস টু, এখান থেকে কি পেলাম m r1 প্লাস m r2 বাই m1 প্লাস m2। এখানে বলে দিয়েছে দুটা সমান ভরের ভেক্টর বলে দিয়েছে, একটা পি ভেক্টর একটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে r1 আর r2 জায়গায় আমরা কি বসাবো পি আর কিউ, আর যেহেতু সমান ভরের বলে দিয়েছে তাহলে m1 m2 ইকুয়ালস টু m বসাবো, ঠিক আছে? তাহলে m পি ভেক্টর প্লাস m কিউ ভেক্টর বাই m প্লাস m, তাহলে এটা 2 হয়ে যাবে, mm কেটে যাবে, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই 2, আর এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এইটা হচ্ছে আমার অপশন বি, ঠিক আছে, পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো টর্কের মাত্রা জানতে চেয়েছে। আচ্ছা তোমরা বলো তো টর্ক, টর্ক, ঠিক আছে, তো টর্ক ইকুয়ালস টু কত হয়, টর্ক টাউ, টর্ক ইকুয়ালস টু কি হয় টাউ হয়, তো টাউ ইকুয়ালস টু কি হয় গো আর ক্রস এফ হয়,
ঠিক আছে, আর ক্রস এফ হয়, টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ হয়। দেখো টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ মানে হচ্ছে বল গুণিতক লম্ব দূরত্ব যাকে বলে আর কি। তো টর্কের মাত্রা কি হবে, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর একটা এল আছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। মনে রাখবে টর্কের মাত্রা কার্যের মাত্রার সাথে সমান, কার্য বা শক্তির মাত্রার সাথে সমান। তো টর্কের মাত্রা শক্তি বা কার্যের মাত্রার সাথে কি হয়, সমান হয়। ক্লিয়ার হয়েছে? ওকে, যাব এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 31 বলছে এম ভর বিশিষ্ট ও আর ব্যাসার্ধের কোন বৃত্তাকার চাকতির কেন্দ্র থেকে r/2 দূরত্বে এবং এবং এর বেসের সঙ্গে সমান্তরাল ঘূর্ণাক্ষের সাপেক্ষে চাকতিটির জাড্য ভ্রামক হবে, চাকতিটির জাড্য ভ্রামক কত হবে জানতে চেয়েছে। তো এটা কিভাবে করব দেখো, এইটা হচ্ছে কি আমাদের একটা চাকতি দিয়েছে, এইটা হচ্ছে একটা চাকতি। তো এই চাকতিটা হ্যাঁ কেমন ভাবে ঘুরছে দেখো, এটা কিন্তু কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, মানে তার এই চাকতি তার কেন্দ্র দিয়ে একটা আমি ফুটো করে একটা রড ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি চাকতিটাকে ঘোরাচ্ছি। তাহলে চাকতি যদি এভাবে ঘুরে তাহলে তার জড়তা ভ্রামক কত হয়, 1/4 mr², 1/4 m ইন্টু আর ইন্টু স্কোয়ার। একদম ক্লিয়ার? এখানে দেখো ঘূর্ণাক্ষটা দেখো, তোমাকে দেখতে হবে ঘূর্ণাক্ষ কোনটা, ঘূর্ণাক্ষ দেখেছো তো? আচ্ছা আমাদের প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন অন্য, প্রশ্নটা হচ্ছে আমি বলছি এটা বুঝিয়ে দিই দিলে তোমাকে বলছি। তাহলে এখানে ঘূর্ণাক্ষ কোনটা বুঝতে পারলে, ঘূর্ণাক্ষ হচ্ছে এইটা, একদম এই যে কেন্দ্র সাপেক্ষে এইভাবে 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 এ ঘুরছে, ঠিক আছে। এবার এবার কিন্তু ঘুরছে দেখো এক্স অক্ষের সাপেক্ষে, দেখো এক্স এক্স কোনটা বুঝতে পারছো তো, এই যে এক্স। তো এটা মানে ডায়ামিটার, মানে একটা চাকতি তার ডায়ামিটার বরাবর একটা রডকে ঢোকানো হয়েছে, যেভাবে আমি এটাকে হাইলাইট করলাম রেখার উপরে। তো সেরকম রড একটা তার ভিতর দিয়ে ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাকে ঘোরানো হচ্ছে। আজ আজ আচ্ছা ঠিক আছে তারিকুল ইসলাম, আজকে একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, বাফারিং হচ্ছে আমি জানি, বুঝতে পেরেছি। তবে একটু আজকের দিনটা অ্যাডজাস্ট করো, এরপর থেকে এটাকে সমাধান আমি খুব শীঘ্র করছি। তো দেখো এইটা হচ্ছে একটা চাকতি এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, তো চাকতিটা এইভাবে ঘুরছে। তো চাকতিটা যেহেতু এইভাবে ঘুরছে তাই এর জড়তা ভ্রামক হচ্ছে 1/4। চাকতি যদি একটা বেস বেস বরাবর ঘুরে, বেস বরাবর কেন্দ্র করে যদি ঘুরে, তাহলে তার জড়তা ভ্রামক কত হয় বলতো? আচ্ছা চাকতিটা আচ্ছা 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 একটু গন্ডগোল হয়ে গেল। চাকতিটা যদি কেন্দ্রের সাপেক্ষে ঘুরে তাহলে হচ্ছে হাফ ইন্টু mr², হাফ ইন্টু mr²। চাকতিটা যদি এই বেসকে সাপোর্ট করে ঘুরে তাহলে তার জন্য হচ্ছে হাফ ইন্টু mr²। প্রশ্ন আমাদের আলাদা, প্রশ্ন বলেছে যে এই কেন্দ্র থেকে কত দূরে, না r/2 দূরে, r/2 দূরে। এইখানে আর একটা তুমি কি করবে না, এরকম একটা বেস বানাবে, ঠিক আছে, এরকম একটা বানাবে, এরকম একটা বানাতে বলেছে। তো এরকম একটা বানাবো, তো এটার সাপেক্ষে কিন্তু সে ঘুরবে, ঘুরবে কার সাপেক্ষে, ফ্যানের মতন, এই যে পাখার মতন, হাত পাখা, বুঝতে পেরেছো না, হাত পাখার মতন এইভাবে সে ঘুরবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয় বলতো, আই ইকুয়ালস টু আই, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ডায়ামিটার, আই ইকুয়ালস টু আই ডায়ামিটার হচ্ছে কত এইটা, প্লাস এটা হবে mr², m ইন্টু r², m ইন্টু আর মানে কত গো, r/2 এর হোল স্কোয়ার। তাহলে আই ডায়ামিটার, এই যা ডায়ামিটার বরাবর, এটাকে ডায়ামিটার বরাবর করে দাও, এই যে হ্যাঁ বার করেছি, যেটা বার করা হয়েছে এখানে। আই ডায়ামিটার কত, আই ডায়ামিটার কত হয় না 1/4 হয়, তাহলে 1/4 বসানো হলো, প্লাস m ইন্টু r²/4। তাহলে 1/4, আচ্ছা 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 এখানে একটু গন্ডগোল হয়ে গেল, এটাকে একটু ভালো করে লিখে করছি। আইডি, আইডি মানে হচ্ছে 1/4 mr² প্লাস m ইন্টু r²/4। তাহলে কত হবে গো, হাফ হয়ে যাবে মনে হয়, দেখো হাফ ইন্টু m ইন্টু r²। তো এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে উত্তরটা কোনটা হবে, হাফ ইন্টু m ইন্টু r², অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার।
ওকে, যাব এর পরের কোশ্চেন হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 32। একই উপাদানের তার দিয়ে আর ও এন আর ব্যাসার্ধে দুটি বৃত্তাকার লুপ বানানো হলো। এদের কেন্দ্রগামী এবং তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত ঘূর্ণাক্ষের সাপেক্ষে বৃহৎ লুপটির জাড্য ভ্রামক ক্ষুদ্রটির 8 গুণ হলে এন এর মান কত হবে? ঠিক আছে, তো 32 দাগের কোশ্চেনটা ভালো করে একটু পড়বে। এখানে জড়তা ভ্রামকের একটু গল্প দেওয়া আছে। জড়তা ভ্রামক কেমন হয় একটু জানা যাক। তো এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, বলেছে হ্যাঁ বৃত্তাকার লুপ, এটা বৃত্তাকার লুপ বানিয়ে দিলাম। তো এটা যদি বৃত্তাকার লুপ হয়, এর কেন্দ্র কোনটা হবে? কেন্দ্র হচ্ছে এইটা, ঠিক আছে, কেন্দ্র হচ্ছে এইটা। এটা হচ্ছে বৃত্তাকার লুপের, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এ কেমন ঘুরছে? না এ এরকম ঘুরছে, ঠিক আছে, রিং। হ্যাঁ, এবার এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ বলেই দিয়েছে কোশ্চেনে। এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর ব্যাসার্ধ, ঠিক আছে, এটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর, একদম ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে আর ব্যাসার্ধ। এরপরে বলেছে এনআর ব্যাসার্ধের আর একটা বৃত্ত নিয়েছে। তো এনআর মানে নিশ্চয়ই বড়, বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এটা আমাকে নিতে হবে। কেমন নিতে হবে? এইরকম ডায়াগ্রাম করলাম, এটা একটু বড় হবে, করেছি বড় আমি। তো এখানে দেখো এইটা, তাহলে এখানে এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ বলেই দিয়েছে এন ইন্টু ক্যাপিটাল আর, এন ইন্টু ক্যাপিটাল আর, ঠিক আছে। তো এটা হচ্ছে এন ইন্টু ক্যাপিটাল আর করলাম, একদম সুন্দর। এবার এর জড়তা ভ্রামক কত হবে গো? I1 ইকুয়ালস টু এম ইন্টু আর স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার। এটার জড়তা ভ্রামক বার করাটা হচ্ছে মজার বিষয়। দেখো প্রথমটার জড়তা ভ্রামক যদি প্রথমটার ভর, এই যে তারের ভর কত, প্রথমটা তারের ভর কত দেখো, আর ব্যাসার্ধের তারের ভর হচ্ছে কত? এম। তো এম ডেস ব্যাসার্ধের তারের ভর কত হবে? এটাকে এটাকে আমি ধরতে পারি এম ডেস দিয়ে, এটাকে ভাগটাগ করে করা যেতে পারে। তো চলো সেভাবে করি আমি। তো এটার আমি ভর কত, এটাকে এম ধরলাম। তো এটার ভর কত হবে? এটার ভর কত হবে? এটার ভর হবে এম ডেস ধরলাম। তাহলে এটাকে আমি এইভাবে করতে পারি। তো দেখো এম ডেস বাই এম ইকুয়ালস টু লিখতে পারি এন আর বাই আর, ঠিক আছে। তাহলে এম ডেস ইকুয়ালস টু কি হবে? এন ইন্টু এম হবে, ঠিক আছে, এন ইন্টু এম। ক্লিয়ার? এখান থেকে আমরা ভাগ করে এটাকে বার করে নিতে পারি। মানে আর ব্যাসার্ধের জন্য যদি ভর এম হয়, এন আর ব্যাসার্ধের জন্য ভর হবে এন ইন্টু এম, এভাবেও তুমি ভাবতে পারো। তাহলে ভর হবে এন এম, আর ব্যাসার্ধ হচ্ছে এন আর এর হোল স্কোয়ার। বৃত্তাকার রূপের ক্ষেত্রে জড়তা ভ্রামক কি হয়? না এম আর স্কোয়ার হয়। এবার বলেছে বৃহত্তর লুপটির জড়তা ভ্রামক এই যে I2 বলেই দিয়েছে বলছে কি না ক্ষুদ্রতরের 8 গুণ, অর্থাৎ 8 ইন্টু I1। তাহলে এটা হবে এন এম, ঠিক আছে, এন ইন্টু এম, ক্যাপিটাল এম করতে হবে, ক্যাপিটাল এম। তারপরে বলছে এন স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু 8 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার। তাহলে এম এম কেটে গেল, ঠিক আছে। তো আর স্কোয়ারও কেটে যাবে। তাহলে এখানে এন কিউব ইকুয়ালস টু 8 হবে, বা এন ইকুয়ালস টু হবে 3। এটাই হবে আমাদের ফাইনাল আনসার। দেখো 3 আছে কিনা দেখো দেখি। 3 তো নেই, না 3 হবে না। দাঁড়াও, এটা কি হবে? 3 কি করে হবে? দেখো এই 8 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি গো? 2 এর হোল কিউব, ঠিক আছে। তো n ইকুয়ালস টু কত হবে গো? n ইকুয়ালস টু 2 হবে, 3 হবে না, এটা 2 হবে, ঠিক আছে। কি করে? না 8 মানে হচ্ছে 2 এর হোল কিউব, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এর পরের কোশ্চেন দেখো, 33। আজকে 35টা কোশ্চেন করব, রেখে দিব আজকে। এরপরে নেক্সট আমরা নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস কিন্তু আমাদের থাকবে কবে, কমিউনিটি পোস্টে জানিয়ে দিব। তো আজকের মতন বাফারিং হবে না, এটা আমি আশা করছি। তো
নিচের প্রশ্নটির বিবৃতি ও ব্যাখ্যাধর্মী প্রশ্ন। প্রদত্ত 4টি বিকল্প এর মধ্য থেকে সঠিক উত্তরটি বাছাই করো। বলছে বিবৃতি ও ব্যাখ্যা সত্য এবং বিবৃতি সঠিক, কারণ ব্যাখ্যাতে দেওয়া আছে। বলছে বিবৃতি ও ব্যাখ্যা সত্য এবং এটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি সত্য কিন্তু ব্যাখ্যা ভুল, বিবৃতি সত্য নয় কিন্তু ব্যাখ্যা সঠিক। তো কি কি বলেছে দেখো। বলছে পৃথিবীর ঘূর্ণন যদি ধীরে ধীরে হ্রাস পায়, পৃথিবীর ঘূর্ণন যদি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে তবে চাঁদ পৃথিবীর নিকটবর্তী হতে থাকবে। আচ্ছা, এটা কিন্তু ঠিক। আচ্ছা, ব্যাখ্যা কি দিয়েছে? পৃথিবী ও চাঁদের সম্মিলিত সংস্থার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে না, এইটা কিন্তু ভুল দিল। আচ্ছা, এটাকে একটু আমরা ড্র করার বোঝার চেষ্টা করছি। এইটা হচ্ছে মনে করো সোলার সিস্টেম, তাহলে সোলার সিস্টেমটাকে একটু অন্যভাবে করি, একটু ইলিপ্টিক্যাল করি, ইলিপ্টিক্যাল করলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম। তো এই সোলার সিস্টেমের কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে থাকে সূর্য থাকে। ঠিক আছে, কেন্দ্রে সূর্য থাকে। তো এইখানে কে আছে? না, সান আছে। ঠিক আছে, সান এইখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে সান, একটু এখান থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কি সান, এটা সান। ঠিক আছে, সান। এরপর কি হবে? না, এইদিকে থাকবে আমাদের মুন, এটা হচ্ছে মুন, আর এই সব জায়গায় থাকবে আমাদের আর্থ। ঠিক আছে, এরকম জায়গায় আর্থ আছে। তো এই মুন এ কি করছে? না, পৃথিবীর চারিদিকে এইভাবে একটা বৃত্তাকার পথ সেরকম করছে তৈরি, হ্যাঁ কি না? এইভাবে বৃত্তাকার পথ করছে। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে মুন পৃথিবীর চারিদিকে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এবার কথা হচ্ছে এর উপর তো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কোনো বস্তুর মোট কৌণিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে, কিন্তু এখানে সংগৃহীত হয় না বলে দিয়েছি, না বলে দিল, এটা ভুল। ঠিক আছে, এবার পৃথিবীর ঘূর্ণন, বলছে পৃথিবীর ঘূর্ণন যদি ধীরে ধীরে হ্রাস পায়। দেখো এখানে আমরা বলতে পারি কৌণিক ভরবেগ হচ্ছে কি কনস্ট্যান্ট, এল ইকুয়ালস টু কি বলতে পারি কনস্ট্যান্ট। এল যদি কনস্ট্যান্ট হয় আমরা বলতে পারি কি গো, I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। ক্লিয়ার হয়েছে? I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। তো এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2, এটা ইকুয়ালস টু I ওমেগা, বলে দাও L ইকুয়ালস টু I ওমেগা। তো এখান থেকে আমরা বলতে পারি I1 ওমেগা ইকুয়ালস টু I2 ওমেগা 2। এবার দেখো এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের মুন, এর মাঝের দূরত্ব এইটাকে আমি ধরে নিলাম আর। যদি আর হয় বৃত্তপথে ঘুরছে তাহলে এর জড়তা ভ্রামক কি হবে? না এম আর স্কোয়ার ওমেগা 1 ইকুয়ালস টু, এটা হবে এম আর স্কোয়ার এম, আচ্ছা এম আর স্কোয়ার, এটা হবে ওমেগা 2 এর হোল স্কোয়ার। এটাকে R1 R2 করে দিলে ভালো হয়, R1 R2 করে দিলে খুবই ভালো হয়। আচ্ছা, ভর কি কোনো পরিবর্তন হবে? দেখো মুনের ভর কোনো পরিবর্তন হবে না। বৃত্ত এই মাস তো সবসময় চেঞ্জ, মাস হচ্ছে সর্বদা অপরিবর্তনশীল, বস্তুর ভর সর্বদা হচ্ছে কি অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল। তাহলে বৃত্তাকার পথে একটা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেক্ষেত্রে তার ভরবেগ কি হবে? তার কৌণিক ভরবেগ কি হবে? না M R1 স্কয়ার ওমেগা 1 M R2 স্কয়ার ওমেগা 2, এটা হচ্ছে আমাদের তার কৌণিক ভরবেগের সম্পর্ক। এবার ব্যাপারটা কি, যদি যদি পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে হ্রাস পায়, তার মানে ঘূর্ণন গতি যদি হ্রাস পায় তাহলে দেখো আগে জোরে ঘুরছিল, এবার ধীরে ধীরে ঘুরছে, তাহলে এই পৃথিবীর সাপেক্ষে মুন এর আপেক্ষিক গতি কি হবে? লাগবে বেড়ে গেছে, লাগবে কি বেড়ে গেছে। মনে করো আগে এটা ছিল, আগে তো এটা ছিল, এখন এই ওমেগা 2 কে মনে হবে যেন বেড়ে গেছে। কেন? না পৃথিবীর হচ্ছে ওমেগা 1, পৃথিবীর হচ্ছে ওমেগা 1, এইটার হচ্ছে ওমেগা 2 সাপোজ, তাহলে ওমেগা 1 সরি পৃথিবীর হচ্ছে না করে আমি এটাকে ধরে নিচ্ছি, আমার এটা আগে ছিল ওমেগা 1, এখন এ অনুভব করছে বেশি ওমেগা 2। কেন?
ওমেগা টু বেশি অনুভব করছে। কেন না আগে এক পাক ঘুরে আসছিল, ঠিক আছে, তাকে পৃথিবীর এইটাকে যদি আমি ফিক্সড ধরে নিই তাহলে পৃথিবীও খুব স্পিডে ঘুরছিল, এও স্পিডে ঘুরছে। এবার পৃথিবী যদি স্থির হয়ে যায়, এ কিন্তু খুব স্পিডে যাচ্ছে বলে মনে হবে। পৃথিবী যদি স্থির হয়ে যায় তাহলে মনে হবে এই যেন প্রচুর স্পিডে ঘুরছে। তুমি দেখবে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, তো পাশে একটা ট্রেন যাচ্ছে, তোমার ট্রেনও যাচ্ছে, দুটো ট্রেনকে দেখলে কি মনে হয় যেন প্রায় যেন স্থির লাগে। কিন্তু যদি পাশের ট্রেনটা দাঁড়িয়ে যায় হঠাৎ করে, তোমাকে লাগবে যেন সাই করে খুব স্পিডে তোমার ট্রেনটা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি তাই হয়? প্রকৃতপক্ষে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এইখানে আপেক্ষিক বেগটা বেড়ে যায় বলে লাগে। তাহলে ওমেগা টু বেড়ে যাবে। ওমেগা টু বেড়ে গেলে কি করে হবে? আমাকে তো এল কে ধ্রুবক রাখতে হবে, তাহলে আর টু কে কমতে হবে, অর্থাৎ এই আরটা তাদের ভিতরে কমে আসবে। তাহলে পৃথিবী যদি ঘূর্ণন গতি ধীরে ধীরে হ্রাস পায় তাহলে চাঁদ পৃথিবীর নিকট হবে, একদম ঠিক করেছে। আর পৃথিবী ও চাঁদের সম্মিলিত এটা কিন্তু ভুল করেছে। তাহলে বিবৃতি আর হচ্ছে সত্য, আর এ হচ্ছে সত্য, আর কিন্তু ভুল। দেখো দেখি কি লিখেছে, বলছে বিবৃতি ও ব্যাখ্যা সত্য না, বিবৃতি ও ব্যাখ্যা সত্য না। তাহলে কোনটা হবে? বিবৃতি বিবৃতি সত্য নয় কিন্তু ব্যাখ্যা সঠিক। আচ্ছা বিবৃতি সত্য, এই যে সি হবে, বিবৃতি সত্য কিন্তু ব্যাখ্যা ভুল, এইটা কিন্তু সি হবে। ঠিক আছে, যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, আর দুটো কোশ্চেন করব আজকের মতন, এইখানে কমপ্লিট করব। কারণটা হচ্ছে একটু ইন্টারনেট ইস্যু আসছে আমাদের প্রচুর হিউজ পরিমাণের। তো চলো, এম ভরের ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিং কোন মসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে ভি গতিবেগে আবর্তন করে চলেছে, এর মোট গতিশক্তি কত হবে? এর মোট গতিশক্তি কত হবে জানতে চেয়েছে। তো এইটা হচ্ছে আমার একটা বস্তু, তো এইটা কেমন ভাবে যাচ্ছে না এইভাবে কিন্তু মাটির উপর দিয়ে ভূমির উপর দিয়ে গড়িয়ে চলেছে। তো এর কিন্তু গতি দু প্রকার গতি। এটা যদি কেন্দ্র হয়, একটা এরকম ভাবে ঘূর্ণন গতি থাকছে যার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর একটা এই ভর কেন্দ্রটা সামনের দিকে যাচ্ছে ভি বেগে, তাহলে দুটো এখানে গতি থাকছে। তাহলে মোট গতি শক্তি কত হবে? মোট গতি শক্তি, মোট গতি শক্তি সমান কি হবে? কাইনেটিক এনার্জি, ঠিক আছে, প্লাস এটা হবে কত? এটা হবে কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন লিখে দিচ্ছি, হ্যাঁ, আর হচ্ছে কাইনেটিক এনার্জি রোটেশনাল লিখে দিচ্ছি। কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন মানে হচ্ছে এই যে রৈখিক গতি, আর একটা হচ্ছে রোটেশনাল মানে হচ্ছে ঘূর্ণন গতি, যে ঘুরছে এটা, এই ঘুরছে, এই ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হয়ে যাবে, আর এটা হচ্ছে কি হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার হয়। এটা হচ্ছে গতিশক্তি। কার গতিশক্তি? না ঘূর্ণনশীল কোনো বস্তুর ক্ষেত্রে তার গতিশক্তি হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার হয়। আর যেহেতু এটা বলেই দিয়েছে বৃত্তাকার রিং, তাহলে আই ইকুয়ালস টু কি হয়? রিং এর ক্ষেত্রে আই কি হয় গো? আই রিং এর ক্ষেত্রে এম ইন্টু আর স্কোয়ার হয়। ঠিক আছে, আর স্কোয়ার হয়। তাহলে ইকুয়ালস টু এটা হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম আর স্কোয়ার বাই ওমেগা হচ্ছে কি গো? ভি ইকুয়ালস টু আর ওমেগা হয়, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি হবে গো? ভি বাই আর হবে, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার কাটাকুটি ঘেচুং করে দিলে কি থাকবে? হাফ ইন্টু এম ভি স্কোয়ার থাকবে। আচ্ছা এটাকে ক্যাপিটাল আর লিখেই রাখি, সবগুলোই তো আর লিখছি, তাহলে আর স্কোয়ার ঘেচুং হয়ে গেল। তাহলে থাকলো কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, সবই আর, এর ব্যাসার্ধটাকেই হচ্ছে আর ধরেছি আমি, ঠিক আছে, সেই জন্য সবগুলোকে আরই লিখলাম। ঠিক আছে, এখানে ছোট আর, তো এটা ফর্মুলা জন্য আমি লিখেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি আরটা হচ্ছে ক্যাপিটাল আর, সেই জন্য ক্যাপিটাল আর এখানে বসাতে হবে। তাহলে এখানে থাকলো কি গো? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি থাকলো? অনলি এম ভি স্কোয়ার। আমাদের আছে কি উত্তরে? আছে, অপশন এ তে আছে এম ইন্টু ভি স্কোয়ার। আশা করছি জিনিসটা বোঝা গেছে। তো এরপরে লাস্ট কোশ্চেন এখানে আমরা লাস্ট করব, আর কিন্তু এরপরে আমরা এগোবো না। ঠিক আছে,
তো আজকে খুবই প্রবলেম হচ্ছে, আমিও বুঝতে পারলাম। তো এইখানে আমাদের আজকে স্টপ 35টা কোশ্চেন আমি কমপ্লিট করিয়ে দিলাম দুটো ক্লাসে, ঠিক আছে, উইথ তার ডিসকাশন, তার সলিউশন। তো এর পরের মক টেস্ট গুলো কিন্তু আমাদের থাকবে খুবই ইন্টারেস্টিং, তো দেখতে থাকো ফিজিক্স বাংলা। তো কিপ ওয়াচিং। তো এরপরে দেখো, বলছে একটি বৃত্তাকার রিং স্থির অবস্থা থেকে ঘুরতে শুরু করছে। স্থির অবস্থা থেকে যদি ঘুরতে শুরু করে, তাহলে ওমেগা 1 ইকুয়ালস টু আমরা প্রথমে ধরবো 0, 2 সেকেন্ডে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। কৌণিক বেগ হয়েছে, তার মানে অন্তিম বেগ। ওমেগা 2 ইকুয়ালস টু 10, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে বার করতে হবে কি না, তার আলফা বার করতে হবে। তো আলফা কি করে বের করব না, ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস কি লিখবো গো, ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস কি, এটাকে করব আলফা ইন্টু টি, তাই তো, এটি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হয় না, তো সেটাই। তাহলে ওমেগা 1 হচ্ছে 0 প্লাস আলফা টি হচ্ছে 2, ওমেগা 2 হচ্ছে 10। তো এখান থেকে আমরা বার করতে পারবো আলফা ইকুয়ালস টু 10/2 সমান 5, ঠিক আছে। এটা কি হবে, রেডিয়ান পার, এটা সেকেন্ড হবে, রেডিয়ান পার কি হবে, সেকেন্ড হবে। ক্লিয়ার হয়েছে, হয়েছে হয়েছে হয়েছে। আলফা বেরিয়ে গেল। এবার তার ভর কত দিয়েছে গো, 500 গ্রাম দিয়েছে। তো এটাকে আমরা কি করতে পারি, 500 গুণিতক 500 গ্রাম দিয়েছে যে, তো 500কে 1000 দিয়ে ভাগ করবো নাকি, 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে, কি হবে, হাফ কেজি হবে, হাফ কেজি হয়ে গেল। আর দিয়েছে কত, 20 মিটার দিয়েছে। তো 20 মিটারটা 20 মিটার না, 20 মিটার হবে না গো, এটা সেন্টিমিটার হবে, হ্যাঁ এটা সেন্টিমিটার হবে। তো 20 সেন্টিমিটারই হবে, ঠিকই আছে, 20 সেন্টিমিটার। এখানে প্রশ্নে ভুল আছে, এটা কি হবে, সেন্টিমিটার হবে, ঠিক আছে। তাহলে 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 এত মিটার। এবার আই কি হয় বলো, রিং বলেই দিয়েছে তো, রিং এটা এটা তো রিং বলেই দিয়েছে, রিং। তাহলে রিং রিং যদি হয়, তাহলে রিং এর ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আমাদের এটা আর হয়, কি আর ধরবো, ছোট হাতের আর না বড় হাতের আর, যে কোনো আর ধরে না, তো এটা যদি আর হয়, তাহলে আই ইকুয়ালস টু কি হয় গো, না এম ইন্টু আর স্কোয়ার হয়, একদম সিম্পল। আই ইকুয়ালস টু এম ইন্টু আর স্কোয়ার। এম হচ্ছে হাফ, আর হচ্ছে 0.2 ইকুয়ালস টু, এটা হবে 0, সরি এম আর স্কোয়ার যে, এটা হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে তোমার হাফ ইন্টু 0.04, তাহলে এটা দাঁড়াবে 0.02। এবার টর্ক বার করতে বলেছে, তাই না, টর্ক। তাহলে টর্ক কি করে বার করবে বলো, টর্ক, TRQUE টর্ক, টর্ক কি করে বার করবে, টর্ক টাউ ইকুয়ালস টু, এটা হয় আই ইন্টু আলফা হয়, ঠিক আছে, আই ইন্টু আলফা হয়, মনে রাখবে। এর জড়তার ভ্রামক ইন্টু আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ, এটা গুণ করলে কি হয়, টর্ক হয়। তাহলে এটা কি হবে বলো তো, আই, আই মানে হচ্ছে 0.02 ইন্টু আলফা বেরিয়েছে 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, 0.1 হবে না তো, 0.1 এত হচ্ছে নিউটন ইন্টু মিটার, এটা হচ্ছে আমাদের উত্তর। কোনটা হবে, পয়েন্ট 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 পয়েন্ট, এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে কত হয়, কত, এটা গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 0.10, হ্যাঁ ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল, 0.01 ঠিকই তো ছিল, এই তো আছে 0.01 নিউটন মিটার ইজ দি আওয়ার ফাইনাল আনসার। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকে বাফারিং প্রচুর পরিমাণে চলছে, বাফারিং প্রচুর পরিমাণে হচ্ছে, তাই আজকে এইখানে আমি এন্ড করলাম। আজকের ক্লাস এইখানে হচ্ছে আমাদের সমাপ্ত। পরবর্তী যে সেশনটা থাকবে, পরবর্তী সেশনে আমাদের আরো ইন্টারেস্টিং কোশ্চেন থাকবে, তোমরা দেখতে থাকো।
কিপ ওয়াচিং।